sudden illness, he couldn't make himself arranged to be physically present here. Even after that, sir is connected with us through Zoom online. From sir, we are going to have strategies and techniques for quality research, inshallah. Sir, here our Honorable Vice Chancellor sir is present. All the deans, heads, faculty members of Khaja Nusrat Universities are presenting here. Sir, cordial request from our part, sir, please start some session. Thank you, sir. Thank you very much, Mahmood. Assalamu alaikum. মাননীয় উপাচার্য মহোদয়, খাজা নূরুল ইউনিভার্সিটি ডিন বৃন্দ এবং উপস্থিত সহকর্মী বৃন্দ, আমি একটু সহজ করে কথা বলতে অভ্যস্ত। আমি যতটুকু ধারণা করি যে আমি যদি ওখানে যেতাম তাহলে ঠিক এভাবেই আমি কথা বলতাম। আমার সহকর্মী এবং খুব ঘনিষ্ঠ ছোট ভাই এবং তার চেয়ে বড় একজন খুব ভালো মানের গবেষক ইফতেখার শামস ওখানে গিয়েছে। তো আমি প্রথমেই সত্যিকার অর্থে আমি খুব লজ্জিতই বলা যায় যে আপনাদের ওখানে উপস্থিত না হতে পারার জন্য। তা এটা আমি চেয়েছিলাম, যার ফলে একটা তারিখ পরিবর্তন হয়েছিল। তো আমি আমার পক্ষে সম্ভব হলে আমি অবশ্যই উপস্থিত হতাম। আমি প্রথমে একটু সময় নিয়ে নিচ্ছি যে মাহমুদ আমার একেবারেই প্রথম দিককার ছাত্র, যার ফলে মাহমুদের জন্য আমার অপার স্নেহ রয়েছে এবং মাহমুদের আমার উপরে দাবি আছে। আমি আমার স্নেহ এবং দাবির কারণেই আমি বলেছিলাম যে মাহমুদ, তুমি কে আমি পড়িয়েছিলাম, তো তুমি ডিন হয়েছো। তার চেয়ে বড় ব্যাপার, আমি যাদেরকে পড়িয়েছি এর সাথে আমি যেটা বলতে চাই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসগত কারণে আমি খুব অল্প বয়সে শিক্ষকতা করা শুরু করি এবং বলা যায় যে না জেনে শিক্ষকতা করা শুরু করি। অর্থাৎ আমি স্নাতক খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ছাত্র হিসেবে স্নাতক হই এবং স্নাতকোত্তর না করেই আমি শিক্ষকতায় আসতে বাধ্য হই বিশ্ববিদ্যালয়ের কারণে। তখন আমি মাহমুদদেরকে পড়াতাম। এখন যখন আমি পিছন দিকে তাকাই তখন মনে হয় যে নিজেই কিছু জানতাম না, তা কাকে পড়াতাম। অন্যায় অবিচার হইলে হয়তোবা হয়েছে, কিন্তু না জেনে হয়েছে, আল্লাহ মাফ করবে। আর ছাত্ররা এখন বড় হয়ে গেছে, ছাত্ররাও মাফ করবে। তো সেই অর্থে পুরাতন ছাত্রদের সাথে আমার বয়স 51 বছর, তো তাতে করে আমার শিক্ষকতা করা হয়ে গেছে 26 বছর। সেই অর্থে যে শামস মাথা নাড়ছে আমি দেখছি যে শামস আমার 2 বছরের ছোট বিশ্ববিদ্যালয়, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিটাই হচ্ছে এরকম যে ছোট বড় বা অন্যান্য আমরা মোটামুটি একটা পরিবার হিসেবে থাকি। যার ফলে আমি বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে প্রশাসনিক দায়িত্ব আমার উপরে এসেছে একটা। তো তাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসরে তেমন কোনো পরিবর্তন আসে না। শামস আমাকে বলছিল যে ভাই, আপনাকে আমরা 2 ভাই একসাথে যাব, তো একা রেখে যেতে হচ্ছে। তো আমি সত্যিকার অর্থে খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি। তবে ভবিষ্যতে আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ দেন, তো আমি চেষ্টা করব সামনাসামনি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। তো আমি দেখেন যে আমি কিছু কথা, যেমন শামস বা মাহমুদ এরা আমাকে ভালোভাবে জানেন। মাননীয় উপাচার্য মহোদয় এখানে আছেন, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, ডিনবৃন্দ যারা আছেন ওনারা অভিজ্ঞ। তো রিসার্চ মেথোডোলজি নিয়ে আমরা সহসাই ওয়ার্কশপ করি, ট্রেনিং করি, এগুলো। তবে আমরা একটা ইদানিংকালে এতে আমি তেমন কোনো উৎসাহ পাই না। এই কারণে পাই না যে একই কথা আমরা বারবার বলতে থাকি এবং একই জিনিস আমরা করতে থাকি। তো রিসার্চ
শামস বিশেষ করে এই জিনিসটা শামস এবং আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে দুজনে সেতার বাজানোর মতন বাজিয়েছি বেশ কয়েকবার, যে শামস বলেছে তারপরে আমি বলেছি, শামস বলেছে সব মেরিট সম্পন্ন কথাবার্তা, আমি বলেছি মেরিটলেস কথাবার্তা। এই কারণে মেরিটলেস বলি যে আমি কথাবার্তা খুব সাধারণভাবে বলার চেষ্টা করি এবং তেমন টার্মিনোলজি বা এগুলোর বাইরে থেকে যতটুকু না দরকার হয় না ততটুকু হচ্ছে ইচ্ছা করেই বলি না। কারণ আমি মনে করি যে কমিউনিকেশন যতটা রিচ করা যায় ততটাই ভালো, কোয়ালিটিটা ভালো হওয়া উচিত। আর ধরেন যে ব্যক্তিগত পাণ্ডিত্য বা অন্যান্য কিছু সেটা ফোরামটা আলাদা থাকে। তো যখন আমরা বিভিন্ন ফ্যাকাল্টির লোকজন একসাথে বসি তো আমরা জানি যে রিসার্চের একটা ফ্যাকাল্টি বা একটা নলেজের শাখায় এক এক ধরনের কি বলা আছে, মান আছে অথবা ট্রেডিশন আছে, যার সাথে যারা আমরা ছোটখাটো রিসার্চ করি এটা কম্পাইল করে এবং দেখা যায় যে ডিসিপ্লিন গুলোর মধ্যে পার্থক্যের কারণে আমরা অনেক সময় মনে করি যে এরা কি রিসার্চ করে আর ওরা কি রিসার্চ করে। যেমন শামস যে রিসার্চ করে আমি যেটা করি, তো যদিও শামসের সাথে ইদানিংকালে আমরা একসাথেও কাজ করি, তো অনেক সময় দেখা যায় যে বলা যায় এটা কি রিসার্চ আর ওইটা কি রিসার্চ। তো এটা আসলে যেটা হয় যে এভাবে ব্যাখ্যা করা যায়। কারণ আমার ইংরেজি সহকর্মীরা যেটা রিসার্চ বলবেন ওনারা ওনাদের ভাষায়, ওনাদের টার্মিনোলজি, ওনাদের পদ্ধতিগত মান ঠিক রেখে রিসার্চ করবেন। আমি বিজনেসের মানুষ, আমি করবো এক রকমের, শামস ফরেস্ট্রি মানুষ, শামস করবে এক রকমের। কিন্তু এত কিছুর মধ্যে একটা সাধারণ কাঠামো রিসার্চের সবসময় থাকে, যেটা আমরা ছাত্র অবস্থাতেও পড়ে এসেছি এবং আমরা সাধারণত তৃতীয় বর্ষের ছাত্রদের পড়িয়ে ফেলেছি বহুবার, এবং পড়াতে পড়াতে আমাদের হয়তো অনেকের মুখস্থ হয়ে গেছে। তো রিসার্চ এমন একটা বিষয় আমি যেটা উপলব্ধি করি, এইভাবে উপলব্ধিটা হচ্ছে আমার হয়েছে যে দেখেন আমি 2-1 মিনিট আমার কথা বলি, যে আমি স্নাতক বা যেটা এখন বিবিএ বলা হয়, আমি বিবিএ পড়ি খুলনা বিশ্ববিদ্যালয়ে। আপনি বলতে পারেন যে বা আপনারা যে এত জায়গা থাকতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তে আসেন, এটা কিন্তু সত্য কথা। এই কারণে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন আমি বিবিএ পড়তে আসি তখন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 120 জন। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি বিবিএ পড়তে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি ছেড়ে 3 মাস ক্লাস করে, যে যেখানে ভর্তি পরীক্ষায় আমি 1 নম্বর পেয়েছিলাম। সেটা খুলনা বিশ্ববিদ্যালয়, যে বিবিএ তখন বাংলাদেশে একটি নতুন শব্দ। তো এমবিএ বলে হচ্ছে বিষয়টা সম্বন্ধে পরিচিতি ছিল, আমি ব্যক্তিগতভাবে জানতাম না। তো পরবর্তীতে আইবিএ দেখা যায় যে বিবিএ প্রোগ্রাম, যেটা আমরা 4 বছর মেয়াদী বিবিএ বলি শুধুমাত্র, তো ওটা চালু করে 1993 সালে। তো আবারও আমার সুযোগ হয় 1997 সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করে আবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই আইবিএ তে এমবিএ করে। তো সেখানেও দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কারণে জানি আমিও থাকতে পারি নাই, বা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে রাখতে পারি নাই, এটা বলা অন্যায় হবে, আমি থাকতে পারি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এক টার্ম এমবিএ করার পরে ওই যে খুলনা বিশ্ববিদ্যালয় যেটা বললাম যে তখন আমি আসি বা আমাকে আসতে হয়, তো তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিবিএ ছেলে মেয়েরা গ্র্যাজুয়েট হিসেবে বের হয় 97 সালে। আমি বারবার এই কথা বলি যে ওখানে যে মিষ্টি বিতরণ হয়েছিল তার দুটো হচ্ছে আমিও খেয়েছিলাম। তো এটা বলার কারণ যে আমি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক হই, আমার শিক্ষকরা যারা এখন আছেন, যারা আমাকে সরাসরি ক্লাসরুমে পড়েছে, আমার 4 থেকে 5 বছরের বড় ছিল, অর্থাৎ একেবারেই নবীন একটা বিশ্ববিদ্যালয়। তো সেখান থেকে আমি পরবর্তীতে যার ফলে ওখানে শিক্ষকদের আন্তরিক চেষ্টা ছিল। এখন ধরেন আমার শিক্ষকের তো আমি বলবো না যে উনি আমাকে যা শিখিয়েছিলেন ওনারা, আমার এখনো তাই মনে আছে, আমার স্মৃতিশক্তি এখনো ভালো। তোমরা একেবারেই আন্তরিকতার সাথে আমাকে যা জানতেন তা শিখিয়েছিলেন। এখন যদি আমি বিবেচনা করি ওনারা কি আমাকে রিসার্চ শিখিয়েছিলেন
না, তখন পরিস্থিতি তেমন ছিল না। তো পরবর্তীতে গিয়ে ওনারাও উচ্চশিক্ষার্থে বিদেশে যান, আমিও বলা যায় দেরি করেই যাই। তা আমার উচ্চশিক্ষা পুরোটাই কেটেছে জার্মানি। আমি একবারই জার্মানিতে গিয়ে ঢুকেছিলাম যে জার্মান সরকারের বৃত্তি নিয়ে মাস্টার্সের জন্য, এবং আমার মাস্টার্স ছিল হচ্ছে একেবারে, আমি যেহেতু এমবিএ করে এমবিএ তে ভর্তি হয়েছিলাম, পরবর্তীতে আমি ঠিক করি যে আমি আর এমবিএ করব, কারণ আমি এমবিএ তে ভর্তি হয়ে যেটা আবিষ্কার করি এমবিএ আর বিবিএ এর মধ্যে পড়া 60% মিল আছে, এবং যেহেতু আমি শিক্ষকতায় থাকবো বলে ঠিক করি, তো সেহেতু আমি এমবিএ করবো না, আমি এই কোনো একটা বিষয় ভালোভাবে জানার জন্য যা হয় তাই করবো, যার ফলে আমি কোনো এমবিএ করি। আমার যেটা অ্যাওয়ার্ড ছিল, অ্যাওয়ার্ডের নাম ছিল এমএ ইন স্মল বিজনেস স্টাডিজ, এবং যার কম্পোনেন্ট ছিল 1 বছরের রিসার্চ এবং 1 বছরের কোর্স। তো পরবর্তীতে আমি তো ওখানে গিয়ে আমি পরিচিত হই মূলত যে রিসার্চ ট্রেনিং এর সাথে, কারণ আমার 1 বছরের যেহেতু রিসার্চ ছিল। পরবর্তীতে আমি ওখানেই পিএইচডি করেছি, ওখানেই দুটো পোস্টডক করেছি, ওখানেই আমি সর্বশেষ অধ্যাপক হিসেবে ছিলাম। যার ফলে বাংলাদেশে খুব বেশি জেলাও আমি চিনি না, বাংলাদেশে খুব বেশি আমি চলাফেরা করার সুযোগ আমার হয়নি। এটা বলার উদ্দেশ্য এভাবে যে রিসার্চের ভাগাভাগিটা ওখানে আমার মাথার মধ্যে যেটা ওখান থেকে এসেছে যে রিসার্চ যে কোনো কেউ করতে পারে, এবং যে কোনো কারোর সাথে করা যায়, যে কোনো শাখায় রিসার্চ করা যায়। রিসার্চের কোনো বড় আর রিসার্চের কোনো ছোট নেই। সকল রিসার্চ বিফল রিসার্চ ওইভাবে নাই, প্রত্যাশিত ফলাফল পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, কিন্তু পদ্ধতিগতভাবে যদি ঠিক থাকে, তো রিসার্চের যদি কি থাকে, যদি মেরিট থাকে, এবং এই প্রশ্নটার উত্তর যদি থাকে যে কেন আমি রিসার্চ, তাহলে যে কোনো একটা রিসার্চ এটা করা যেতে পারে। এবং রিসার্চ করা এবং একটা বাচ্চাকে বড় করা, আমি দুটোকে একইভাবে মনে করি। এখন যখন আমরা যারা প্যারেন্টস হয়েছি, যে ভালো প্যারেন্টিং কিভাবে হয়, প্যারেন্টিং যদি ভালো হয় তাহলে বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। রিসার্চ মেথোডোলজিকে আমি দেখি এইভাবে যে রিসার্চের প্যারেন্টিং, যে বাচ্চা আমি কিভাবে বলবো। তা আপনার মনে হতে পারে যে আরে এই লোকের কথা শোনার জন্য আমরা সবাই একসাথে হলাম, তো কাজের কথা তো কিছু উনি বলেন। আমার ছাত্র এবং যারা আমাকে ডাকে, তো আমি প্রথমে বলে নিই যে দেখেন আমি কিন্তু খুব বেশি কাজের কথা বলি না, বরং আমি গল্প করি, গল্প করার চেষ্টা করি। দ্যাট ইজ মাই ওয়ে অফ কমিউনিকেশন। তারপরে এখনো পর্যন্ত দেখেন আমি আপনাদের কোনো স্লাইড বা ওই অর্থে কোনো কিছু যায়নি, এই কারণে যে ইদানিংকালে গত 5-7 বছর কি কারণে জানি আমার একটি স্লাইড অনীহা জন্মেছে। কারণ আমার মনে হয়েছে এতদিন ছাত্র পড়িয়ে, বিশেষ করে গত 5 বছর আমি বাংলাদেশে এক মেগাডে ছাত্র পড়াই, তো তাতে আমার ধারণা হয়েছে যে স্লাইড আমাকে অনেকটা খাঁটিবাজ বানিয়েছে, আর ছাত্র বইপত্র সব ছেড়ে ও বসে থাকে যে স্লাইডে কি আছে এটা পড়ার জন্য। তো আমার সামনে যারা উপস্থিত আছেন তারা অবশ্যই এই কমিউনিটি না। তো আমি গত 5-7 বছরে 2-4 বার যা বিদেশে যাই, তো ওদেরও দেখছি যে স্লাইড যত মিনিমাম স্লাইড রাখা যায় তত ভালো, যত কথা বলা যায় তত ভালো। আমার ধারণা এটা ওই প্রযুক্তি ব্যবহার করতে করতে সবারই একটা প্রযুক্তি অনীহা চলে এসেছে, বিশেষ করে আমি আপনাদের কমিউনিটিটা তো দেখেছি। তো তারপর আমার কাছে কিছু স্লাইড আছে, আমি স্লাইড আপনাদের সাথে একটু শেয়ার করছি। তবে আমি স্লাইড ধরে ধরে তেমন কিছু বলার কোনো পরিকল্পনা আমার নেই, এই কারণে যে রিসার্চ এমন একটি বিষয় যে এই যে বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে এগুলো
আমরা কম বেশি সবাই জানি, ছাত্র পড়াতে পড়াতে আমরা শিখে গিয়েছি রিসার্চ করতে। রিসার্চ এমন একটি জিনিস যেটা আমি আমার কথার একটা অংশ শামসের কমেন্ট করবে, এই কারণে যে আমরা দুজন একসাথে এই কথা বলে থাকি। আমি আপনাদের একটা উপন্যাস পড়েছিলাম যে সঞ্জীব চট্টোপাধ্যায়, উপন্যাসটার নাম লোটাকুম্ভ। তো ওখানে একটা জায়গায় উপন্যাসিক বলছেন যে কেউ একজন বলছে যে আমি বৈরাগ্য ধারণ করব। তো বহুদিন ধরে পরিকল্পনা করছে যে বৈরাগ্যে যাবো বৈরাগ্যে যাবো, তো বৈরাগ্যে আর যাওয়া হয়। তো তখন তুমি একজন শিক্ষিত মানুষ, তো একজন তারই পাশাপাশি একজন ততটা শিক্ষিত না, তো উনি ঠিক করলেন যে বৈরাগ্যে যাব। তো উনি কি কারণে সংসারে একটা ঝামেলা হলো, উনি বললেন তো তোরা সংসারই করবো না, উনি চলে গেলেন। তো ওখানে ঔপন্যাসিক লিখছেন যে বৈরাগ্য এবং ডাকাতি এই দুটো করার জন্য অসম সাহস লাগে। তো আমি যোগ করেছি এইভাবে যে রিসার্চ করার জন্য আমাকে প্রথমে সাহসী হইতে, কারণ যে রিসার্চ হয়েই যাচ্ছে তা আমি আরেকটা কেন করবো। ইদানিংকালে একটা ঝামেলা হয়েছে যে দেখেন যে এটা একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে যে রিসার্চের সংখ্যা, এই সংখ্যার কারণে দেখেন রিসার্চের কিন্তু অভাব নেই। প্রত্যেক বছরে মিনিমাম 1 মিলিয়ন বিভিন্ন ফরম্যাটে প্রকাশিত হয়। 1 মিলিয়নের মধ্যে আমার মনে হয় না যে 2% কেউ পড়ে দেখেছি কোনোদিন, আর মনে রেখেছে তো আরো কম। তো আমাদের সংখ্যাও যেমন দরকার, মানও তেমন দরকার। আমরা কথা বলছি মান নিয়ে, রিসার্চের একটা মানসম্পন্ন রিসার্চ কেমন ভাবে। তো রিসার্চকেও কিন্তু আমি একটা স্টোরি টেলিং হিসেবে দেখি, যে যদি রিসার্চের গল্পটা ভালো হয়, যেমন দেখেন আপনারা দূর থেকে শুনছেন, তো আপনাদের মধ্যে মনোযোগের স্তর কতটুকু, যে দূর থেকে কথা বলার একটা বড় সমস্যা যে আমি কিন্তু বুঝতে পারছি। আমার যেটা ধারণা আছে যে আমি অসাধারণ ভালো কথা বলছি, বাস্তবতা তাও না হবে, কারণ আমি আপনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, আপনার আইয়ের মুভমেন্ট বুঝতে পারছি না, আপনার বডির অন্যান্য যে অংশগুলো আছে আমাকে সংকেত দিবে যেন আপনি মনোযোগ দিয়েছে আমার কথা শুনছেন, এগুলো আমি বুঝতে পারছি। তো তাই যদি হয় যে কথা বলে আর আমি যদি তা পারি, তাহলে কিন্তু আমি আসলে একজন ভালো কথা। তো রিসার্চেরও একটা গল্প থাকে। দেখেন একটা রিসার্চ যখন কি হয়, তৈরি হয়, যে রিসার্চ কার জন্য আমরা করি, রিসার্চ করি আমরা একটা কমিউনিটির জন্য, যে কমিউনিটিটা কিন্তু যে বিষয়ে রিসার্চ হচ্ছে এই বিষয়টা জানে। তো যে জানে না তাকে জানালে এক জিনিস, যেমন আপনি দেখবেন যে আমরা যখন স্কুলে ছিলাম, লেখাপড়া শুরু করেছি, তখন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদেরকে অ আ ক খ শিখিয়েছেন, আমরা কত মনোযোগ সহকারে এই বিষয়গুলো শিখেছি। এখন কি অ আ ক খর প্রতি আমরা নজর দিই? আমরা অ আ ক খর প্রতি নজর দিই না, তাহলে কিন্তু আমরা জানি, তাই না? তো ঠিক একই ভাবে যে একটা ইনফর্মড কমিউনিটি, যে যারা এই বিষয় সম্বন্ধে জানে, তাদের সাথে আমাকে কমিউনিকেট করতে হচ্ছে, তাদের জন্য আমি কিন্তু রিসার্চ করি। হ্যাঁ, রিসার্চ করার একটা আনন্দ আছে, সেই আনন্দটা আমরা বলি যে অনেক রিসার্চ কি হয়, যে অনেক ভালো রিসার্চ, ভালো ভালো কথা আমরা আসছি, যে ভালো রিসার্চ হয়, তো সবচেয়ে নির্ধারিত রিভিউয়ারদের মতন খারাপ মানুষ তো আর হয় না। তো ধরেন এই অভিশাপ হচ্ছে আমরাও পাই, মাঝে মাঝে আমরাও অভিশাপ দিই। যেমন আমি আমার এমএস এর ছাত্রকে যে আমাকে প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্য করেছে, তো একটা উদাহরণের যেটা আমরা কোন একটা জার্নালে দিয়েছিলাম, 6 বারের মাথায় বাতিল হয়ে এসেছে। তো খবর নিয়ে এসেছে স্যার 6 বারের মাথায় বাতিল হয়ে এসেছে। তো আমি বলছিলাম যে সন্তান তো জীবিত থাকলেও সন্তান, সন্তান মারা গেলে হচ্ছে কি আরো কষ্ট। সন্তান বাঁচানোর জন্য যেমন লাভ দিয়ে পড়বো যে এইটা চলো 7 বার 8 বার 10 বার তো হোক, এটা হচ্ছে রিভিউয়ের অবস্থা। তো রিভিউয়ার কেন হচ্ছে রিসার্চ ভাব। ইদানিংকালে দেখি অধিকাংশ বেলায় এখন রিসার্চে যেমন সরবরাহ বেড়েছে, তো বাজারের মধ্যে সরবরাহ বেড়েছে, যার ফলে বাজারে বেছে বেছে রিসার্চ নেয় না। এখন একটা ভালো আউটলেটের কাছে যাওয়া,
খুব কঠিন হয়ে গেছে। তো আমি আমার পিএইচডি এবং মাস্টার ছাত্রদের একাডেমি অফ ম্যানেজমেন্টের একটা লেখা পড়তে দিয়েছি যে গত বছরে, যে কিভাবে ডেস্ক থেকেও একটা রিসার্চ প্রত্যাখ্যাত হওয়া ঠেকানো যায়। তা আমি ভেবেছিলাম যে যিনি লেখক জ্ঞানী গুণী মানুষ অল্প কথায় বলতে পারবেন, উনি পারেননি। তার মানে 42টা পয়েন্ট বলেছে। তো যে বিষয়ে 42টা পয়েন্ট থাকে তার মানে এই বিষয়ে তেমন কোনো সাধারণ মতামত নাই। তো ঠিক তেমন একটা ভালো রিসার্চ কোনটা, এটার একটা সাধারণ মতামত হতে পারে না। তা আমি আমার কথায় আবার ব্যাক করছি, কিন্তু ভালো যদি একটা গল্প থাকে তা আমার ধারণা একটা ভালো রিসার্চ। যেমন ধরা যাক আমরা গতদিন একটা গবেষণা দেখছিলাম অন্য লাইনে, শামসের সাথে শামস ফিল করতে যে গাছেরা কমিউনিকেট করতে পারে পরস্পরের সাথে। তো কিভাবে কমিউনিকেট করে? গাছেরা কমিউনিকেট করতে পারে, দেখেন বললেই কিন্তু লোকজন একটু ইয়ে হয়ে যাবে, গাছ কমিউনিকেট করে পরস্পরের সাথে। হ্যাঁ করে। বা আমি তো বিজনেসের ছাত্র, আমি অত ভালো জানি না। যেমন এখন নোবেল প্রাইজ পেল, যে ওখানে রিসার্চ ছিল, সিম্পল ব্যাখ্যা করলো যে সাধারণ কমিউনিকেশন, জেনারেল কমিউনিকেশন বললো যে এই নোবেল প্রাইজটা দেওয়া হলো কারণ কোষগুলো পরস্পরের সাথে কিভাবে কমিউনিকেট করে, এইটাই ছিল এই রিসার্চের উপযোগ্য বিষয়। তো দেখেন শুনতে খুব ছোট এবং আকর্ষণীয় মনে হচ্ছে না? আমরা তো কোষের কথা জানি, কোষগুলো পরস্পরের সাথে কমিউনিকেট করবে। তো এইটা নিয়ে ধরেন 13 বছর 14 বছর গবেষণা করে 3 জন একসাথে নোবেল প্রাইজ। তো যে কোনো রিসার্চের জন্য স্টোরির মূলটা থাকে কোথায়, যে রিসার্চের কোশ্চেনটা কোথায়, যে কেন আমি রিসার্চ করব, তো why should I work it up, what is my research question। তো এই কোশ্চেনটা ধরেন যে রিসার্চের আমি সবসময় বলি যে যখন আমি করেছি, যেমন আমি আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে পারি, যে আমি যখন পিএইচডি করে একটু বেশি বয়সে আমার পিএইচডি হয়ে যায়, অর্থাৎ আমি যখন পিএইচডি শুরু করি তখন আমার বয়স 30। তো ওখানে গিয়ে আমার মনে হয় যে আসলে বুড়ো বয়সে পিএইচডি হচ্ছে, কারণ পিএইচডি 26-27 বছর বয়সের মধ্যে হয়ে কথা ছিল। তো বিভিন্ন কারণে হয়নি। তখন আমার একটা চাওয়া ছিল, তা আমি থিসিস আমার জমা দিয়ে ফেলেছি 2 বছর 9 মাস। তো রিসার্চ কি নিয়ে করবো এটা খুঁজতে গিয়ে কিন্তু আমার 1 বছর 3 মাস হচ্ছে সময় লেগেছে। তো যখন হচ্ছে আমি 1 বছর 3 মাস হচ্ছে এই জিনিসটা খুঁজে পেয়েছি, তো আমার কাছে মনে হয়েছে বাকি কাজ আমি খুব তাড়াতাড়ি তেমন কোনো সমস্যা আমি দেখি না। এটা আমি দেখি যে বিষয়টা যে ঠিক রান্না করার মতো, যে রান্নার উপকরণ আমি কি রান্না করবো এটা যদি আমি জানি, তাহলে বাজারে যাওয়া, উপকরণ জোগাড় করা, রান্না করা, তো সবই বাকিটা সহজ হয়ে যায়। আমার যদি এই সিদ্ধান্ত না থাকে যে কি রান্না করবো এবং কেন রান্না করবো, তাহলে বাকিটা কিন্তু হাতের পাশে থাকলে হচ্ছে আমি দেখতে পাই না। এটা আমার উপলব্ধি, যেটা আমি ধরেন আমি যখন জার্মানিতে পড়াই, জার্মান ভাষায় আমার ছাত্রদের বলি, ইংরেজি ভাষায় বলি, ভিয়েতনামে একই কথা বলি, বাংলাদেশে বাংলা ভাষায় বলি, ইংরেজি ভাষায় বলি, যেটা খুশি সেটা হচ্ছে বলি। এটা আমার উপলব্ধি। দেখেন বইতে যদি হচ্ছে আমরা যাই বা আমি স্লাইডে যদি হচ্ছে যাই, এই কথাগুলো আপনার দালিলিক ভাষায় লেখা থাকে। রিসার্চ কোশ্চেন কোনটা ভালো রিসার্চ কোশ্চেন? ভালো রিসার্চ কোশ্চেন হলে কি হবে, ইট উইল লিড টু এ গুড রিসার্চ। তো ভালো রিসার্চ কোশ্চেন কাকে ছিলাম যে ধরেন যে রিসার্চ আমার অনেক সময় বলি, যে রিসার্চ করা হয়েছে বলে কি আর কেউ করবে না? তো দেখেন কর্মসূত্রে আমি এ পর্যন্ত আমি কতগুলো ন্যাশনালিটির মানুষের মাস্টার থিসিস সুপারভাইজ করেছি আমি মনে রাখি না এই কারণে যে মনে রাখার মতন অবস্থা নাই। শেষ আমার কাছে বা এখনো পর্যন্ত যারা আছে, ইথিওপিয়াতে একটা ছেলে আছে, অস্ট্রিয়াতে একটা মেয়ে আছে, তো এরকম 4-5 জন হচ্ছে আছে। তো যে কোনো জায়গায় যেমন অনেক সময় ছাত্রদের সাথে কথা বলতে গিয়ে কথা হয়, বা পিএইচডি যারা আমাদের সহকর্মী আছে, তো অনেক সময় বলে যে এই রিসার্চটা অন্য দেশে করা হয়েছে, এই দেশে করা হয়নি। তখন আমি জিজ্ঞাসা করি যে এই দেশে যদি না করা হয় তাহলে কি পরিবর্তন হবে? তাহলে আমি করলাম না, যেমন একটা রিসার্চ অন্য জায়গায় করা হয়েছে, এই জায়গায় করা হয়নি, এটা যুক্তি হতে পারে না, সাধারণ যুক্তি হতে পারে না, এটার পিছনে একটা যুক্তি থাকতে হবে। যেমন আমি আপনার সাথে একটা অভিজ্ঞতা বলি,
যে যদি কেউ বিজনেসে থাকেন এবং মার্কেটিং যদি কেউ পড়ান, ওখানে একটা কনসেপ্ট আছে মার্কেটিং ওরিয়েন্টেশন বা মার্কেট ওরিয়েন্টেশন। তো এটা মাপামাপি করার জন্য বিভিন্ন স্কেল আছে। আর যদি আপনারা কেউ ইন্টারন্যাশনাল বিজনেস বা ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ থেকে থাকেন, তো এখানে একজন খুব নামকরা অথরিটি আছেন, ওনার নাম প্যাট্রিসিয়া ম্যাকডুগাল। তো প্যাট্রিসিয়া ম্যাকডুগালের সাথে 2010 সম্ভবত মার্চে নেদারল্যান্ডে দেখা হলো। তো উনি চেয়ার, তো আমি একটা ছোটখাটো একটা আমার ছাত্রীর কাজ ওখানে উপস্থাপন করলাম যে ভিয়েতনামে মার্কেটিং ওরিয়েন্টেশনে এই সমস্ত নিয়ে। তো ওখানে আমরা সরাসরি একটা স্কেল আছে, আমাদের জারোস্কি এন্ড কোহলি স্কেল দিয়ে মার্কেটিং ওরিয়েন্টেশন মেপে যেটা করা হয় যে স্ট্যাটিস্টিক্স পোর্টাল গুলো। তো Patricia, she was such a nice and gracious lady. তো উনি কিউএনএ তে আমি বললেন যে আচ্ছা নূর, তুমি তো বহু খাটাখাটনি করেছো এবং স্ট্যাটিস্টিক্সের তো কোনো কমতি নেই, আমি ধারণা করি তুমি স্ট্যাটিস্টিক্সে ভালো। তাই বললাম যে বিষয়টা ঠিক না, এটা স্ট্যাটিস্টিক্স যদি না থাকে তাহলে তোমরা তো এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা করো না। তো বললেন আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি আমাকে বলো তো যে স্কেলটা তুমি ব্যবহার করলা এটা কোথায় ডেভেলপ হয়েছিল? নর্থ আমেরিকাতে। তো নর্থ আমেরিকাতে যে স্কেলটা তুমি ব্যবহার করলা, ওই স্কেলটা একইভাবে এসে তুমি ব্যবহার করলা কোথায়? যে ভিয়েতনাম। তো তুমি বলতেছো মার্কেট ওরিয়েন্টেশন, তো তুমি ভিয়েতনামের ইতিহাস খেয়াল করো। ভিয়েতনাম তো ছিল একটা কমান্ড ইকোনমি থেকে সে স্টিল ইন ট্রানজিশনে সে মার্কেট ইকোনমিতে যাচ্ছে। তো 89 সালে যে স্কেলটা ডেভেলপ করা হয়েছে নর্থ আমেরিকাতে মার্কেট ওরিয়েন্টেশন মাপার জন্য, তো তুমি সেই স্কেলটা ব্যবহার করে ভিয়েতনামে মার্কেট ওরিয়েন্টেশন মাপলা এবং তুমি বলতেছো যে তুমি এর পর্যন্ত চলে আসো। And you produce the statistics বা অন্যান্য কিছু বলতেছে তোমার রিসার্চ একটা ভালো রিসার্চ হয়েছে। তো ইউ আস্ক ইয়োরসেলফ, তুমি তোমাকে জিজ্ঞাসা করো তো যে এটা কি সঠিক হয়েছে? তো আমি বললাম যে আমি তো এইভাবে চিন্তা করিনি। তো দেখো তোমার তো এই রিসার্চটা তাড়াহুড়ো করার দরকার ছিল। তুমি এটা চিন্তা করতে পরে দেখতা এবং এই কথাটা বলতা যে শুধুমাত্র ভিয়েতনাম এবং জার্মানি, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর মধ্যে মার্কেট ওরিয়েন্টেশন যেভাবে আমরা দেখি, ট্রানজিশন দেশগুলোর মধ্যে মার্কেট ওরিয়েন্টেশন যদি আমি দেখতে চাই, তাহলে কি এই স্কেলটা কাজ করে না করে না? তুমি রিসার্চ কোশ্চেনটা যদি এইভাবে ঘুরে নিয়ে আসো, তাহলে আমি এই পেপারটার সাথে করে নিয়ে যেতাম। আমি বললাম যে দেখো প্যাট্রিসিয়া, এটা তো জারোস্কি এন্ড কোহলি স্কেল, কিভাবে আমি হাত দিই? তো প্যাট্রিসিয়া বললো যে তাহলে তুমি তো আমার কাজ করেছো, তো তুমি কি কোনোদিন আমাকে চ্যালেঞ্জ করবে না? আমি তো চাই যে তুমি আমাকে চ্যালেঞ্জ করো, তুমি আমাকে কমপ্লিমেন্ট করো, তুমি আমাকে সাপ্লিমেন্ট করো। তো একই জিনিস দেখেন, আমি একটা যেমন আপনারা যারা স্মল বিজনেস নিয়ে কাজ করেন, তো তাদের একটা কনফারেন্স বা কংগ্রেস হয় সারা পৃথিবীব্যাপী, আইসিএসবি, ইন্টারন্যাশনাল কংগ্রেস ফর স্মল বিজনেস। তো আইসিএসবি একটা কংগ্রেসে আমি 2000 যুক্তরাষ্ট্রের আমি ছিলাম। তো ওখানে আমি একটা প্রেজেন্টেশন দেখলাম, আমারটা খুবই সাধারণ মানের হচ্ছে, যথারীতি একটা ছিল, আমাদের একটু সাহস কম। আমরা যদি ওপরে একটু সাহস করেছি, যেমন আর্জেন্টাইন এক ছাত্র ছিল, তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে এই যে বহুজাতিক কোম্পানিগুলো যে বিনিয়োগ করে, তা আমরা একটা সাধারণ তাত্ত্বিক অবস্থান আমাদের আছে যে বহুজাতিক কোম্পানিগুলো বিনিয়োগ করলে
কি হয়, একটা স্পিল ওভার ইফেক্ট হয়। এবং আমরা ধরে নিই যে বহুজাতিক কোম্পানির কাছ থেকে কি আসে, আমাদের বিভিন্ন ধরনের যেটা নলেজ ওরা নিয়ে আসে উন্নত মানের, এই নলেজ স্পিল ওভার হয়, টেকনোলজি স্পিল ওভার হয়, তাতে করে যেটা হয় যে স্থানীয় অর্থনীতি এইগুলো পায়। তো ওখানে রিসার্চটা ছিল এরকম যে আর্জেন্টিনাতে যখন কি হলো যে ইকোনমিক, বিশেষ করে এই যে আর্জেন্টিনার মুদ্রা সংকটের কারণে অর্থনীতি যখন ভেঙে পড়লো এবং আর্জেন্টিনার মুদ্রা একেবারেই মূল্যহীন হয়ে পড়লো, তো তখন আর্জেন্টিনাতে বহু আমেরিকান কোম্পানি, পশ্চিমা কোম্পানিগুলো রিলোকেট করলো, কারণ সস্তা হয়ে গেল। এই আর্জেন্টিনার যেটা ব্যাকগ্রাউন্ড ছিল, যে আর্জেন্টাইনরা যদি আর্জেন্টিনার সম্বন্ধে আপনারা একটু সাধারণ ফুটবলের উপরে খোঁজ খবর রাখেন, আর্জেন্টিনা কিন্তু খুবই সাউথ আমেরিকাতে খুবই একেবারে উন্নতির ধারায় যে দেশগুলো ছিল একটা দেশ, এবং ওখানে ইঞ্জিনিয়ার বা তরুণ জনগোষ্ঠীর হচ্ছে কমতি ছিল না। এটাই মূলত তাদেরকে টেনে নিয়ে গিয়েছিল। আমাদের দেখার বিষয় ছিল যে যে সফটওয়্যার কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি আর্জেন্টিনাতে গিয়েছে, তো তারা তাদের যাওয়ার কারণে ছোট ছোট কোম্পানিগুলো, এই যে আমরা যে তাত্ত্বিক আলোচনায় স্পিল ওভার, এই স্পিল ওভারে ছোট ছোট কোম্পানিগুলো লাভবান হয়েছে বা হয়নি। তো দেখেন, এবারে আমি কিন্তু বেশ কিছুটা সাহসী কাজ উপস্থাপন করেছিলাম, যে সেটা এরকম যে আমাদের ফলাফলে বলে মোটেই হয়নি, বরং ছোট ছোট কোম্পানিগুলো মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? তা আমাদের কাজ ওখানে বলে যে বড় বড় কোম্পানিগুলো যখন আর্জেন্টিনাতে গিয়ে ওখানে আমার মাথার মধ্যে যেটা ওখান থেকে এসেছে যে রিসার্চ যে কোনো কেউ করতে পারে এবং যে কোনো কারোর সাথে করা যায়, যে কোনো শাখায় রিসার্চ করা যায়। রিসার্চের কোনো বড় আর রিসার্চের কোনো ছোট নেই। সকল রিসার্চ বিফল রিসার্চ ওইভাবে নাই। প্রত্যাশিত ফলাফল পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, কিন্তু পদ্ধতিগতভাবে যদি ঠিক থাকে, তো রিসার্চের যদি কি থাকে, যদি মেরিট থাকে এবং এই প্রশ্নটার উত্তর যদি থাকে যে কেন আমি রিসার্চ, তাহলে যে কোনো একটা রিসার্চ এটা করা যেতে পারে। এবং রিসার্চ করা এবং একটা বাচ্চাকে বড় করা, আমি দুটোকে হচ্ছে গিয়ে একইভাবে মনে করি। এখন যখন আমরা যারা প্যারেন্টস হয়েছি, যে ভালো প্যারেন্টিং কিভাবে হয়, প্যারেন্টিং যদি ভালো হয় তাহলে বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। রিসার্চ মেথোডোলজিকে আমি দেখি এইভাবে যে রিসার্চের প্যারেন্টিং, যে বাচ্চা আমি কিভাবে বলবো। তা আপনার মনে হতে পারে যে আরে এই লোকের কথা শোনার জন্য আমরা সবাই একসাথে হলাম, তো কাজের কথা তো কিছু উনি বলেন। আমার ছাত্র এবং যারা আমাকে ডাকে, তো আমি প্রথমে বলে নিই যে দেখেন, আমি কিন্তু খুব বেশি কাজের কথা বলি না, বরং হচ্ছে আমি গল্প করি, গল্প করার চেষ্টা করি। দ্যাট ইজ মাই ওয়ে অফ কমিউনিকেশন। তারপরে এখনো পর্যন্ত দেখেন আমি আপনাদের কোনো স্লাইড বা ওই অর্থে কোনো কিছু যায়নি, এই কারণে যে ইদানিংকালে গত 5-7 বছর কি কারণে জানি আমার একটি স্লাইড অনীহা জন্মেছে। কারণ আমার মনে হয়েছে এতদিন ছাত্র পড়িয়ে, বিশেষ করে গত 5 বছর আমি বাংলাদেশে এক মেগাডে ছাত্র পড়াই, তো তাতে আমার ধারণা হয়েছে যে স্লাইড আমাকে হচ্ছে অনেকটা ফাঁকিবাজ বানিয়েছে, আর ছাত্র বইপত্র সব ছেড়ে ও বসে থাকে যে স্লাইডে কি আছে এটা পড়ার জন্য। তো আমার সামনে যারা উপস্থিত আছেন তারা অবশ্যই এই কমিউনিটি না। তো আমি গত 5-7 বছরে 2-4 বার যা বিদেশে যাই, তো ওদেরও দেখছি যে হচ্ছে স্লাইড যত মিনিমাম স্লাইড রাখা যায় তত ভালো, যত কথা বলা যায় তত ভালো। আমার ধারণা এটা
ওই প্রযুক্তি ব্যবহার করতে করতে সবারই একটা প্রযুক্তি অনীহা চলে এসেছে, বিশেষ করে আমি আপনাদের কমিউনিটিটা তো দেখেছি। তো তারপরে আমার কাছে কিছু স্লাইড আছে, আমি স্লাইড আপনাদের সাথে একটু শেয়ার করছি। তবে আমি স্লাইড ধরে ধরে তেমন কিছু হচ্ছে বলার কোনো পরিকল্পনা আমার নেই। এই কারণে যে রিসার্চ এমন একটি বিষয় যে এই যে বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে এগুলো আমরা কম বেশি সবাই জানি, ছাত্র পড়াতে পড়াতে আমরা শিখে গিয়েছি রিসার্চ করতে। রিসার্চ এমন একটি জিনিস যেটা আমি আমার কথার একটা অংশ শামসের কমেন্ট করবে, এই কারণে যে আমরা দুজন একসাথে এই কথা বলে থাকি। আমি আপনাদের একটা উপন্যাস পড়েছিলাম যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের, উপন্যাসটার নাম লোটাকুম্ভ। তো ওখানে একটা জায়গায় উপন্যাসিক বলছেন যে কেউ একজন বলছে যে আমি বৈরাগ্য ধারণ করব। তো বহুদিন ধরে পরিকল্পনা করছে যে বৈরাগ্যে যাবো তা বৈরাগ্যে আর যাওয়া হয়। তো তখন তুমি একজন শিক্ষিত মানুষ, তো একজন তারই পাশাপাশি একজন ততটা শিক্ষিত না, তো উনি ঠিক করলেন যে বৈরাগ্যে যাব। তো উনি কি কারণে সংসারে একটা ঝামেলা হলো, উনি বললেন যে তবে সংসারই করবো না, উনি চলে গেলেন। তো ওখানে ঔপন্যাসিক লিখছেন যে বৈরাগ্য এবং ডাকাতি এই দুটো করার জন্য অসম সাহস লাগে। তো আমি যোগ করেছি এইভাবে যে রিসার্চ করার জন্য আপনার আমাকে প্রথমে সাহসী হইতে, কারণ যে রিসার্চ হয়েই যাচ্ছে তা আমি আরেকটা কেন করবো। ইদানিং কালে একটা ঝামেলা হয়েছে যে দেখেন যে এটা একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে যে রিসার্চের সংখ্যা, এই সংখ্যার কারণে দেখেন রিসার্চের কিন্তু অভাব নেই। প্রত্যেক বছরে মিনিমাম 1 মিলিয়ন বিভিন্ন ফরম্যাটে প্রকাশিত হয়। 1 মিলিয়নের মধ্যে আমার মনে হয় না যে 2% কেউ পড়ে দেখেছে কোনোদিন, আর মনে রেখেছে তো আরো কম। তো আমাদের সংখ্যাও যেমন দরকার, মানও তেমন দরকার। আমরা কথা বলছি মান নিয়ে, রিসার্চের একটা মানসম্পন্ন রিসার্চ কেমন ভাবে। তো রিসার্চকেও কিন্তু আমি একটা স্টোরি টেলিং হিসেবে দেখি, যে যদি রিসার্চের গল্পটা ভালো হয়, যেমন দেখেন আপনারা দূর থেকে শুনছেন, তো আপনাদের মধ্যে মনোযোগের স্তর কতটুকু, যে দূর থেকে কথা বলার একটা বড় সমস্যা যে আমি কিন্তু বুঝতে পারছি। আমার যেটা ধারণা আছে যে আমি অসাধারণ ভালো কথা বলছি, বাস্তবতা তাও না হবে, কারণ আমি আপনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, আপনার আইয়ের মুভমেন্ট বুঝতে পারছি না, আপনার বডির অন্যান্য যে অংশগুলো আছে যে আমাকে সংকেত দিবে যেন আপনি মনোযোগ দিয়েছে আমার কথা শুনছেন, এগুলো আমি ধরতে পারছি। তো তাই যদি হয় যে কথা বলে আর আমি যদি তা পারি, তাহলে কিন্তু আমি আসলে একজন ভালো কথা। তো রিসার্চের একটা গল্প থাকে। দেখেন একটা রিসার্চ যখন কি হয়, তৈরি হয়, যে রিসার্চ কার জন্য আমরা করি, রিসার্চ করি আমরা একটা কমিউনিটির জন্য, যে কমিউনিটিটা কিন্তু যে বিষয়ে রিসার্চ হচ্ছে এই বিষয়টা জানে। তো যে জানে না তাকে জানালে এক জিনিস, যেমন আপনি দেখবেন যে আমরা যখন স্কুলে ছিলাম, লেখাপড়া শুরু করেছি, তখন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদেরকে অ আ ক খ শিখিয়েছেন, আমরা কত মনোযোগ সহকারে এই বিষয়গুলো শিখেছি। এখন কি অ আ ক খর প্রতি আমরা নজর দিই? আমরা অ আ ক খর প্রতি নজর দিই না, তাই বলতে আমরা জানি, তাই না? তো ঠিক একইভাবে যে একটা ইনফর্মড কমিউনিটি, যে যারা এই বিষয় সম্বন্ধে জানেন, তাদের সাথে আমাকে কমিউনিকেট করতে হচ্ছে, তাদের জন্য আমি কিন্তু রিসার্চ করি। হ্যাঁ, রিসার্চ করার একটা আনন্দ আছে, সেই আনন্দটা আমরা বলি যে অনেক রিসার্চ কি হয়, যে অনেক ভালো রিসার্চ, ভালো ভালো কথা আমরা আসছি, যে ভালো রিসার্চ হয়, তো সবচেয়ে নির্ধারিত রিভিউয়ারদের মতন খারাপ মানুষ তো আর হয় না। তো ধরেন এই অভিশাপ হচ্ছে আমরাও পাই, মাঝে মাঝে আমরাও অভিশাপ দিই। যেমন আমি আমার এমএস এর ছাত্রকে যে আমাকে প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্য করেছে, তো একটা উদাহরণের যেটা আমরা কোন একটা জার্নালে দিয়েছিলাম, 6 বারের মাথায় বাতিল হয়ে এসেছে। তো খবর নিয়ে এসেছে স্যার 6 বারের মাথায় বাতিল হয়ে এসেছে। তো আমি বলছিলাম যে সন্তান তো জীবিত থাকলেও সন্তান
সন্তান মারা গেলে হচ্ছে কি আরো কষ্ট। সন্তান বাঁচানোর জন্য যেমন লাভ দিয়ে পড়বো যে এইটা চলো 7 বার 8 বার 10 বার তো হোক, এটা হচ্ছে রিভিউয়ের অবস্থা। তো রিভিউ কেন হচ্ছে রিসার্চ ভাব ইদানিংকালে দেখি অধিকাংশ বেলায় এখন রিসার্চে যেমন সরবরাহ বেড়েছে তো বাজারের মুখ সরবরাহ বেড়েছে, যার ফলে বাজারে বেছে বেছে রিসার্চ নেয় না। এখন একটা ভালো আউটলেটের কাছে যাওয়া খুব কঠিন হয়ে গেছে। তো আমি আমার পিএইচডি এবং মাস্টার ছাত্রদের একাডেমি অফ ম্যানেজমেন্টের একটা লেখা পড়তে দিয়েছি যে গত বছরে যে কিভাবে ডেস্ক থেকে একটা রিসার্চ প্রত্যাখ্যাত হওয়া ঠেকানো যায়। তা আমি ভেবেছিলাম যে যিনি লেখক জ্ঞানী গুণী মানুষ অল্প কথায় বলতে পারবেন, উনি পারেননি। তার মানে 42টা পয়েন্ট বলেছে। তো যে বিষয়ে 42টা পয়েন্ট থাকে তার মানে এই বিষয়ে তেমন কোনো সাধারণ মতামত নাই। তো ঠিক তেমন একটা ভালো রিসার্চ কোনটা এটার একটা সাধারণ মতামত হতে পারে না। আমি আমার কথায় আবার ব্যাক করছি, কিন্তু ভালো যদি একটা গল্প থাকে তা আমার ধারণা একটা ভালো রিসার্চ। যেমন ধরা যাক আমরা গতদিন একটা গবেষণা দেখছিলাম অনলাইনে, শামসের সাথে শামস ফিল করতে যে গাছেরা কমিউনিকেট করতে পারে পরস্পরের সাথে। কিভাবে কমিউনিকেট করে? গাছেরা কমিউনিকেট করতে পারে, দেখেন বললেই কিন্তু লোকজন একটু হয়ে যাবে। গাছ কমিউনিকেট করে পরস্পরের সাথে, হ্যাঁ করে। বা আমি তো বিজনেসের ছাত্র, আমি অত ভালো জানি না। যেমন এখন নোবেল প্রাইজ পেল, যে ওখানে রিসার্চ ছিল, সিম্পল ব্যাখ্যা করলো যে সাধারণ কমিউনিকেশন, জেনারেল কমিউনিকেশন বললো যে এই যে নোবেল প্রাইজটা দেওয়া হলো কারণ কোষগুলো পরস্পরের সাথে কিভাবে কমিউনিকেট করে এইটাই ছিল এই রিসার্চের উপজীব্য বিষয়। তো দেখেন শুনতে খুব ছোট এবং আকর্ষণীয় মনে হচ্ছে না? আমরা তো কোষের কথা জানি, কোষগুলো পরস্পরের সাথে কমিউনিকেট করবে। তো এটা নিয়ে ধরেন 13 বছর 14 বছর গবেষণা করে 3 জন একসাথে নোবেল প্রাইজ। তো যে কোনো রিসার্চের জন্য স্টোরির মূলটা থাকে কোথায়, যে রিসার্চের কোশ্চেনটা কোথায়, যে কেন আমি রিসার্চ করব, তো why should I work it up, what is my research question। তো এই কোশ্চেনটা ধরেন যে রিসার্চের আমি সবসময় বলি যে যখন আমি করেছি, যেমন আমি আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে পারি, যে আমি যখন পিএইচডি করে একটু বেশি বয়সে আমার পিএইচডি হয়ে যায়, অর্থাৎ আমি যখন পিএইচডি শুরু করি তখন আমার বয়স 30। তো ওখানে গিয়ে আমার মনে হয় যে আসলে বুড়ো বয়সে পিএইচডি হচ্ছে, কারণ পিএইচডি 26-27 বছর বয়সের মধ্যে হয়ে কথা ছিল, তো বিভিন্ন কারণে হয়নি। তখন আমার একটা চাওয়া ছিল, তা আমি থিসিস আমার জমা দিয়ে ফেলেছি 2 বছর 9 মাস। তো রিসার্চ কি নিয়ে করবো এটা খুঁজতে গিয়ে কিন্তু আমার 1 বছর 3 মাস হচ্ছে সময় লেগেছে। তো যখন হচ্ছে আমি 1 বছর 3 মাস হচ্ছে এই জিনিসটা খুঁজে পেয়েছি, তো আমার কাছে মনে হয়েছে বাকি কাজ আমি খুব তাড়াতাড়ি তেমন কোনো সমস্যা আমি দেখি না। এটা আমি দেখি যে বিষয়টা যে ঠিক রান্না করার মতো, যে রান্নার উপকরণ আমি কি রান্না করবো এটা যদি আমি জানি, তাহলে বাজারে যাওয়া, উপকরণ জোগাড় করা, রান্না করা, তো সবই বাকিটা সহজ হয়ে যায়। আমার যদি এই সিদ্ধান্ত না থাকে যে কি রান্না করবো এবং কেন রান্না করবো, তাহলে বাকিটা কিন্তু হাতের পাশে থাকলে হচ্ছে আমি দেখতে পাই। এটা আমার উপলব্ধি, যেটা আমি ধরেন আমি যখন জার্মানিতে পড়াই, জার্মান ভাষায় আমার ছাত্রদের বলি, ইংরেজি ভাষায় বলি, ভিয়েতনামে একই কথা বলি, বাংলাদেশে বাংলা ভাষায় বলি, ইংরেজি ভাষায় বলি, যেটা খুশি শিখাচ্ছে বলি। এটা আমার উপলব্ধি। দেখেন বইতে যদি হচ্ছে আমরা যাই বা আমি স্লাইডে যদি হচ্ছে যাই, এই কথাগুলো আপনার দালিলিক ভাষায় লেখা থাকে। রিসার্চ কোশ্চেন কোনটা ভালো রিসার্চ কোশ্চেন? ভালো রিসার্চ কোশ্চেন হলে কি হবে, ইট উইল লিড টু এ গুড রিসার্চ। তো ভালো রিসার্চ কোশ্চেন কাকে ছিলাম যে ধরেন যে রিসার্চ আমার অনেক সময় বলি, যে রিসার্চ করা হয়েছে বলে কি আর কেউ করবে না? তো দেখেন কর্মসূত্রে আমি এ পর্যন্ত আমি কতগুলো ন্যাশনালিটির মানুষের মাস্টার্স থিসিস সুপারভাইজ করেছি আমি মনে রাখি না এই কারণে যে মনে রাখার মতন অবস্থা নাই। শেষ আমার কাছে বা এখনো পর্যন্ত যারা আছে, ইথিওপিয়াতে একটা ছেলে আছে, অস্ট্রিয়াতে একটা মেয়ে আছে, তো এরকম 4-5 জন আছে। তো যে কোনো জায়গায়
যেমন অনেক সময় ছাত্রদের সাথে কথা বলতে গিয়ে কথা হয়, বা পিএইচডি যারা আমাদের সহকর্মী আছে, তো অনেক সময় বলে যে এই রিসার্চটা অন্য দেশে করা হয়েছে, এই দেশে করা হয়নি। তখন আমি জিজ্ঞাসা করি যে এই দেশে যদি না করা হয় তাহলে কি পরিবর্তন হবে? তাহলে আমি করলাম না, যেমন একটা রিসার্চ অন্য জায়গায় করা হয়েছে, এই জায়গায় করা হয়নি, এটা যুক্তি হতে পারে না, সাধারণ যুক্তি হতে পারে না, এটার পিছনে একটা যুক্তি থাকতে হবে। যেমন আমি আপনার সাথে একটা অভিজ্ঞতা বলি, যে যদি কেউ বিজনেসের থাকেন এবং মার্কেটিং যদি কেউ পড়ান, তখন একটা কনসেপ্ট আছে মার্কেটিং ওরিয়েন্টেশন বা মার্কেট ওরিয়েন্টেশন। তো এটা মাপামাপি করার জন্য বিভিন্ন স্কেল আছে। আর যদি আপনারা কেউ ইন্টারন্যাশনাল বিজনেস বা ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ থেকে থাকেন, তো এখানে একজন খুব নামকরা অথরিটি আছেন, ওনার নাম প্যাট্রিসিয়া ম্যাকডুগাল। তো প্যাট্রিসিয়া ম্যাকডুগালের সাথে 2010 সম্ভবত মার্চে নেদারল্যান্ডে দেখা হলো। তো উনি চেয়ার, তো আমি একটা ছোটখাটো একটা আমার ছাত্রীর কাজ ওখানে উপস্থাপন করলাম, যে ভিয়েতনামে মার্কেটিং ওরিয়েন্টেশনে এই সমস্ত নিয়ে। তো ওখানে আমরা সরাসরি স্কেল আছে, আমরা বলি জারোস্কি এন্ড কোহলি স্কেল, স্কেল দিয়ে মার্কেটিং ওরিয়েন্টেশন মেপে যেটা করা হয়, যে স্ট্যাটিস্টিক্স পোর্টাল গুলো। তো Patricia, she was such a nice and gracious lady. তো উনি কিউএনএ তে আমি বললেন যে আচ্ছা নূর, তুমি তো বহু খাটাখাটনি করেছো এবং স্ট্যাটিস্টিক্সের তো কোনো কমতি নেই, আমি ধারণা করি তুমি স্ট্যাটিস্টিক্সে ভালো। তাই বললাম যে বিষয়টা ঠিক না, এটা স্ট্যাটিস্টিক্স যদি না থাকে তাহলে তোমরা তো এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা করো না। তো বললেন আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি আমাকে বলো তো যে স্কেলটা তুমি ব্যবহার করলা এটা কোথায় ডেভেলপ হয়েছিল? নর্থ আমেরিকাতে। তো নর্থ আমেরিকাতে যে স্কেলটা তুমি ব্যবহার করলা, ওই স্কেলটা একইভাবে এসে তুমি ব্যবহার করলা কোথায়? যে ভিয়েতনাম। তো তুমি বলতেছো মার্কেট ওরিয়েন্টেশন, তো তুমি ভিয়েতনামের ইতিহাস খেয়াল করো। ভিয়েতনাম তো ছিল একটা কমান্ড ইকোনমি থেকে সে স্টিল ইন ট্রানজিশনে সে মার্কেট ইকোনমিতে যাচ্ছে। তো 79 সালে 89 সালে যে স্কেলটা ডেভেলপ করা হয়েছে নর্থ আমেরিকাতে মার্কেট ওরিয়েন্টেশন মাপার জন্য, তুমি সেই স্কেলটা ব্যবহার করে ভিয়েতনামে মার্কেট ওরিয়েন্টেশন মাপলা এবং তুমি বলতেছো যে তুমি এ পর্যন্ত চলে আসো, and you produce the statistics বা অন্যান্য কিছু বলতেছে তোমার রিসার্চ একটা ভালো রিসার্চ হয়েছে। তো ইউ আস্ক ইয়োরসেলফ, তুমি তোমাদের জিজ্ঞাসা করো তো যে এটা কি সঠিক হয়েছে? তো আমি বললাম যে আমি তো এইভাবে চিন্তা করিনি। তো দেখো তোমার তো এই রিসার্চটা তাড়াহুড়ো করার দরকার ছিল, তুমি এটা চিন্তা করতে করে দেখতা এবং এই কথাটা বলতা যে শুধুমাত্র ভিয়েতনাম এবং জার্মানি, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর মধ্যে মার্কেট ওরিয়েন্টেশন যেভাবে আমরা দেখি, ট্রানজিশন দেশগুলোর মধ্যে মার্কেট ওরিয়েন্টেশন যদি আমি দেখতে চাই, তাহলে কি এই স্কেলটা কাজ করে না করে না? তুমি রিসার্চ কোশ্চেনটা যদি এইভাবে ঘুরে নিয়ে আসো, তাহলে আমি এই পেপারটা সাথে করে নিয়ে যেতাম। আমি বললাম যে দেখো প্যাট্রিসিয়া, এটা তো জারোস্কি এন্ড কোহলি স্কেল, কিভাবে আমি হাত দিই? তো প্যাট্রিসিয়া বললো যে তাহলে তুমি তো আমার কাজ করেছো, তো তুমি কি কোনোদিন আমাকে চ্যালেঞ্জ করবে না? আমি তো চাই যে তুমি আমাকে চ্যালেঞ্জ করো, তুমি আমাকে কমপ্লিমেন্ট করো, তুমি আমাকে সাপ্লিমেন্ট করো। তো একই জিনিস দেখেন, আমি একটা যেমন আপনারা যারা স্মল বিজনেস নিয়ে কাজ করেন, তো তাদের একটা কনফারেন্স বা কংগ্রেস হয় সারা পৃথিবীব্যাপী, আইসিএসবি, ইন্টারন্যাশনাল কংগ্রেস ফর স্মল বিজনেস। তো আইসিএসবির একটা
একটা একটা একটা একটা কংগ্রেসে আমি 2000 ওটা হয়তো যুক্তরাষ্ট্রের আমি ছিলাম। তো ওখানে আমি একটা প্রেজেন্টেশন দেখলাম। আমারটা খুবই সাধারণ মানের হচ্ছে যথারীতি একটা ছিল, আমাদের একটু সাহস টাহস কম। তো আমরা যদি ওপরে একটু সাহস করেছি, যেমন আর্জেন্টাইন এক ছাত্র ছিল। তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে এই যে বহুজাতিক কোম্পানিগুলো যে বিনিয়োগ করে, তা আমরা একটা সাধারণ তাত্ত্বিক অবস্থান আমাদের আছে যে বহুজাতিক কোম্পানিগুলো বিনিয়োগ করলে কি হয়, একটা স্পিল ওভার ইফেক্ট হয়। এবং আমরা ধরে নিই যে বহুজাতিক কোম্পানির কাছ থেকে কি আসে, আমাদের বিভিন্ন ধরনের যেটা নলেজ ওরা নিয়ে আসে উন্নত মানের, এই নলেজ স্পিল ওভার হয়, টেকনোলজি স্পিল ওভার হয়, তাতে করে যেটা হয় যে স্থানীয় অর্থনীতি এইগুলো পায়। তো ওখানে রিসার্চটা ছিল এরকম যে আর্জেন্টিনাতে যখন কি হলো যে ইকোনমিক বিশেষ করে এই যে আর্জেন্টিনার মুদ্রা সংকটের কারণে অর্থনীতি যখন ভেঙে পড়লো এবং আর্জেন্টিনার মুদ্রা একেবারেই মূল্যহীন হয়ে পড়লো, তো তখন আর্জেন্টিনাতে বহু আমেরিকান কোম্পানি, পশ্চিমা কোম্পানিগুলো রিলোকেট করলো, কারণ সস্তা হয়ে গেল। এই আর্জেন্টিনার যেটা ব্যাকগ্রাউন্ড ছিল, যে আর্জেন্টাইনরা যদি আর্জেন্টিনার সম্বন্ধে আপনারা একটু সাধারণ ফুটবলের উপরে খোঁজ খবর রাখেন, আর্জেন্টিনা কিন্তু খুবই সাউথ আমেরিকাতে খুবই একেবারে উন্নতির ধারায় যে দেশগুলো ছিল একটা দেশ, এবং ওখানে ইঞ্জিনিয়ার বা তরুণ জনগোষ্ঠীর হচ্ছে কমতি ছিল না। এটাই মূলত তাদেরকে টেনে নিয়ে গিয়েছিল। আমাদের দেখার বিষয় ছিল যে যে সফটওয়্যার কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি আর্জেন্টিনাতে গিয়েছে, তো তারা তাদের যাওয়ার কারণে ছোট ছোট কোম্পানিগুলো এই যে আমরা যে তাত্ত্বিক আলোচনায় স্পিল ওভার, এই স্পিল ওভারে ছোট ছোট কোম্পানিগুলো লাভবান হয়েছে বা হয়নি। তো দেখেন, এবারে আমি কিন্তু বেশ কিছুটা সাহসী কাজ উপস্থাপন করেছিলাম, যে সেটা এরকম যে আমাদের ফলাফলে বলে মোটেই হয়নি, বরং ছোট ছোট কোম্পানিগুলো মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? তা আমাদের কাজ ওখানে বলে যে বড় বড় কোম্পানিগুলো যখন আর্জেন্টিনাতে গিয়ে
আমি যে গল্প বলছিলাম ওই গল্পের দ্বিতীয় অংশ যেটা, যে তারপরে আমি আরেকটা ওরকম ট্র্যাকে যাই, যে ট্র্যাকে যিনি উপস্থাপন করছিলেন উনি তখন পিএইচডি ছাত্র হার্ভার্ড স্কুলে। তো ওনার উপস্থাপনটা সিম্পল ছিল, যে যেমন আমরা যারা সামাজিক আপনার অর্থনীতি বা ব্যবসায় বা সামাজিক বিজ্ঞান নিয়ে যারা কাজ করি, তো সোশ্যাল ক্যাপিটাল বলে আমরা একটা ধারণার কথা বলি, এবং এটা খুবই আলোচিত একটা ধারণা, যে সোশ্যাল ক্যাপিটাল একটা অর্থনৈতিক দিক আছে, একটা সামাজিক দিক আছে, তাই না? তো ও উপস্থাপনের শুরুতেই বললো সোশ্যাল ক্যাপিটাল, আমরা যে ক্যাপিটাল বলতেছি, এটা কি আসলে ক্যাপিটাল বলা যায়? খুবই আতঙ্কজনক বিষয়। সোশ্যাল ক্যাপিটাল এই ধারণা গ্যারি বেকার 64 সালে একবার বলেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন। পল রোমার তারা বলেছেন, ওনারা নোবেল প্রাইজ পেয়েছেন। এখন দুটো নোবেল উইনারের বা এলেনা অস্ট্রম, উনিও নোবেল প্রাইজ পেয়েছেন। আপনার গত বছরে এলেনা অস্ট্রম মারা গিয়েছেন। এরকম দুটো তিনটা নোবেল প্রাইজ হচ্ছে যে ধারণার ভিত্তিতে হচ্ছে দেওয়া হলো, তাতে একদম দুম করে লাফিয়ে উঠে বললো যে পিএইচডি শেষ হয় নাই, যে এটা কি আদৌ ক্যাপিটাল বলা যায়? তা আমি এবার সুপাস তাকায় দেখলাম যে ঠিক আছে, কে কে ওরে গালি দেয় দেখা যায়। এত শক্তভাবে সে বলল যে তার মূল পয়েন্টটা ছিল যে আমি যদি ক্যাপিটাল বলতে চাই, তো গত 22 বছরে সোশ্যাল ক্যাপিটাল নিয়ে যে কাজ হয়েছে, এটা ক্যাপিটালকে বিশ্লেষণ করার মতন কোনো মেথোডোলজি অ্যাপ্লাই করে কাজ হয়নি। বরং আপনারা একেবারে দেখেন যে পিএইচডি একজন ছাত্র, সে সাহস করেছে বললো যে সোশ্যাল ক্যাপিটাল এই ধারণাটি একটা সম্ভাবনাপূর্ণ ধারণা, আপনারা এটাকে একটা টাউটোলজি হিসেবে বানিয়ে রেখেছে। যে টাউটোলজি কেন? কারণ একটা সামঞ্জস্যপূর্ণ মেথোডোলজি আপনারা ডেভেলপ করতে পারেন নাই, যে যেটা দিয়ে ক্যাপিটাল কিভাবে তার উৎপাদনশীলতা দেয়, বা ক্যাপিটালের উৎপাদনশীলতা কিভাবে ব্যাখ্যা করা যায়, এবং মূলধন কিভাবে তৈরি হয়। তো তখন ও বললো যে এখন তো অঙ্ক সহজ হয়ে গিয়েছে, বা কম্পিউটারও সহজ হয়ে গিয়েছে, why don't you venture into that? আপনি এটা ভেঞ্চার কেন করেন না? তো সুতরাং আপনারা 22 বছর বা 23 বছর ধরে যে রিভিউ বা যে কথা বলছেন, you cannot claim that, আপনি ব্ল্যাকেন্টলি ক্লেম করতে পারেন না যে সোশ্যাল ক্যাপিটালি এই এত উৎপাদনশীলতার এতটুকু যোগ করেছে। That is a kind of exaggerated claim. সুতরাং এই exaggeration my research, that I'm just trying to develop a framework, or if you wish to tell it a methodology, যে সোশ্যাল ক্যাপিটালকে in the form of যখন আমরা ক্যাপিটালের অ্যানালাইসিস করি, সেটা অর্থনীতিতে হোক বা অন্যান্য শাখায়, ঠিক এরকম একটা ফ্রেমওয়ার্ক থেকে হচ্ছে আমি একটা অ্যানালাইসিস করতে চাই, যেখানে কি থাকবে, অ্যানালাইসিসটা মূলত নৈর্ব্যক্তিক হবে। তো দেখেন, ও প্রেজেন্টেশনটা শেষ করার মাঝে কিন্তু 20 জন হাত তুললো যে ভাই আমাদের বলার আছে। তো বলে ঠিক আছে, বলো তো বলো। তো শেষে কিন্তু বড় মানুষ হচ্ছে বললো, তো হঠাৎ করে মনে হইলো যে একজন কেউ কিছু বলে না। তো তারপরে যখন ওই ছেলে যেমন ইট মারে, ওরা ইট মারা শুরু করলো, তখন উনি সামনে আসলো, উনি বলে যে দিস ইজ দ্য ম্যান, আমি ওর সুপারভাইজার। I'm so happy that my boy could irrigate all of you today. So I'm very happy. Shoot me. And we ended up, the whole house ended up with a very, vibrant discussion. So আপনি বলতে পারেন যে এই 40 মিনিট ভাই আপনি হচ্ছে এগুলো কি বললেন, স্লাইড নাইট হচ্ছে কিছু দেখালেন না, এগুলো কি বলেন? এটা দেখেন, আমি স্লাইড আপনাদেরকে দেখাবো, আশা করা যায় যে এই গল্পগুলো স্লাইডের সাথে যান। তো বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, আমি সবসময় বলি
যে দেখেন কঠিন কথা কঠিন করে বলা কিন্তু সবাই পারে, এটা এমন কোনো কঠিন বিষয় না। কঠিন জিনিস সহজ করে বলা, এই জিনিসটা কিন্তু কঠিন। আমরা আমাদের আশেপাশের থেকে দেখি, তো রিসার্চেও খুব কঠিন